নমস্কার, আমি অর্ক। আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প পাঁচু গোপাল রায়ের প্রতিবন্ধক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিবন্ধক। সাঁওতাল পরগনার অন্তরতম প্রদেশের জঙ্গলমহল জরিপ হচ্ছে। নিবিড় শালবনের মধ্যে মধ্যে দুই একটা গ্রাম, তারই পাশ দিয়ে জঙ্গল ধৌত জলরাশি প্রবাহিত হয়ে যায়। তাকে কাঁদড় বলে। জঙ্গলের ভাগ বাঁটোয়ারা নিয়ে স্থানীয় জমিদারদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। নিজ নিজ অধিকারের চৌহদ্দিতে চারটি করে গাছ বেশি বেশি বড় করে রাখা হয়। সেই গাছগুলোকে বলে পিন গাছ। বাকি সমস্ত গাছই 5-6 বছর অন্তর একবার করে কেটে নেওয়া হয়। এবার সমস্ত জঙ্গলই নতুন করে জরিপ হচ্ছে। এই কাজের জন্য সেটেলমেন্ট বিভাগ থেকে দুজন আমিন এসেছে। এক গ্রাম থেকে অপর গ্রামে তাদের তাঁবু খাটানো হচ্ছে। স্থানীয় লোকেরা তাদের কম্পাস বাবু বলে। একজন চেনম্যান আছে, এই অঞ্চলেরই লোক, ঠিকায় কাজ করে। আমিন দুজনের নাম আশুতোষ সি আর হরিপদ মারিক। বর্তমানে তারা দুজনে জঙ্গলে ঠিকাদারদের কাঠে বাঁশে গড়া একটি ঘর দখল করে আছে। এখানে এখন বেশ কিছুদিন ধরে কাজ চলবে। হরিপদ মারিকের বাড়ি মেদিনীপুর জেলায়। অতিশয় শান্ত প্রকৃতির মানুষ। মনের কোনো প্রকার উত্তেজনা বাইরে প্রকাশ পায় না। সব সময়ই কিছু যেন একটা চিন্তা করছে এমনি মুখের ভাব। যখন তখন পকেট থেকে আধপোড়া বিড়ি বের করে মনের অবস্থা মতো কখনো বা একটি বড় দেখে, কখনো বা একটি ছোট বেছে ধরিয়ে ফেলে। তার আপনার বলতে আছে শুধু একটি মেয়ে। মা মারা যাবার পর সে মামার ঘরে মানুষ হচ্ছে। মেয়ে মাঝে মাঝে ছোট বড় অক্ষরে এমনি ভাবের চিঠি লেখে। বাবা, তুমি অতি অবশ্যই একবার সময় করে এসো। আমার মনে হয় ছুটি তুমি নিশ্চয়ই পাও, শুধু খরচের ভয়ে এমুখো হও না। আমার জন্য তোমাকে কিছুই আনতে হবে না। অনেকদিন তোমাকে দেখিনি, মন কেমন করছে। তুমি এবার নিশ্চয়ই এসো। তুমি আমার শতকোটি প্রণাম জেনো। পুনশ্চ দিয়ে লেখে, তোমার শরীর কেমন আছে? শরীরের প্রতি বিশেষ নজর রাখবে। পয়সা খরচের জন্য কিন্তু করো না। চিঠি পড়ে হরিপদর ভারী আনন্দ হয়। মনের স্ফূর্তিতে একটা গোটা বিড়ি ধরিয়ে ফেলে। সে মেয়েকে লেখে, আমাদের কাজে ছুটি বিশেষ নেই। যা 2-4 দিন ছুটি পাওয়ার কথা তাও দিতে চায় না। এবারে ছুটি নেব। ভালো একটি ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে কাশিবাসী হব। আশুতোষ সিয়ের বাড়ি বাঁকুড়া। বাড়িতে মা আর ভাই আছে। জমি বন্ধক রেখে ও তার উপরে কিছু দেনা চাপিয়ে বাবা মারা গিয়েছে। রোজগার করে সংসারটিকে বাগিয়ে তুলবে এই ইচ্ছা নিয়েই আশুতোষ চাকরি করতে এসেছে। কিন্তু চাকরির গতিক দেখে সেই ইচ্ছা এখন সে শিখে তুলে রেখেছে। এখন আশু বেপরোয়া ভাবের মানুষ। চিঠি লিখে মা ভাইয়ের খোঁজ নেবার ইচ্ছে হয়তো মাঝে মাঝে হয়, কিন্তু তাদের কোনো সাহায্য করতে পারে না বলে লজ্জায় চিঠিপত্র দেয় না। ভাবে, চলুক যতদিন চলে গোলেমালে। লটারির টিকিট কিনে রাতারাতি লাখপতি হওয়ার স্বপ্ন সে দেখে। জরিপের পাকে
সেদিন দুজনের অনেক ঘোরাঘুরি হয়েছে। অত্যন্ত শ্রান্ত থাকায় সন্ধ্যাবেলায় আর রান্না করেনি, চিড়ে ভিজিয়ে খেয়েছে। আশু শুয়ে পড়েছে, হরিপদ বসে বিড়ি টানছে। এমন সময় হরিপদ কাতর স্বরে ডাকল, আশু, আশু। আশু বিছানা থেকেই সাড়া দিল, কি? সেই কথা হরিপদর কানে গেল না। বুকে হাত দিয়ে কাত হয়ে চিৎকার করতে লাগলো, বাবারে! আশু কাছে এসে বলল, কি হয়েছে হরিদা? হ্যাঁ? ক্ষীণ স্বরে হরিপদ বলল, বুকটা ভীষণ ভীষণ ধরফর করছে। আশু এক গ্লাস জল গড়িয়ে সামনে এনে বলল, জল খাবেন? জল খাবেন? বহু কষ্টে এক ঢোক জল সে খেল। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে হরিপদ কি বুঝলো কি জানে, আশুকে কাছে ডেকে বলল, আশু, আশু, শোন শোন ভাই, আমি বোধহয় আর বাঁচবো না। আমার অসহ্য কষ্ট হচ্ছে, বুক পেট সব চলে যাচ্ছে। আমার সুটকেসটা আমার মেয়ের কাছে পৌঁছে দিস ভাই, ওতে ওর বিয়ের জন্য কিছু রেখেছি। এই কথা কটা বলতেই বিশেষ হাঁপিয়ে পড়ল, অনেকক্ষণ চুপ করে রইল। আশু ধীরে ধীরে পাখা করতে লাগলো। খানিক পরে দেখল হরিপদ ঠাকুর দেবতার নাম নেবার চেষ্টা করছে, কিন্তু ভালোভাবে কথা ফুটছে না। হঠাৎ চোখ উজ্জ্বল করে দেয়ালের দিকে আঙুল বাড়িয়ে হরিপদ বলল, ও বর এসেছে, বর এসেছে। সেই হাতটা আশুর কোলে গড়িয়ে পড়ল। তারপর সব নিস্তব্ধ, চারিদিক নিস্তব্ধ। রাত্রি কত হয়েছে, কখন ভোর হবে কিছুই ঠিক নেই। সেসব ভাবনা আশু কিছুই ভাবল না। মানুষের জীবনের অনিত্যতার কথাই তার বারবার মনে আসতে লাগল। কতবার শুনেছে জীবন ক্ষণভঙ্গুর, পদ্মপত্রে জল টলমল করছে, কিন্তু এমন মর্ম দিয়ে সে কখনো তা উপলব্ধি করেনি। তার বারে বারে মনে হতে লাগলো, এই জীবন, এই জীবন রাখতে এত যত্ন কেন? পথের কুকুরের মতো সারাদিন টাঙস টাঙস করে বেড়াতে হয়। পেট ভরানোর জন্য যা জোটে তা অতি যৎসামান্য, জল খেয়ে বাকিটুকু ভরাট করতে হয়। এই যে লোকটি শুয়ে আছে, তার শ্রান্ত মুখ চোখে, কুঞ্চিত কপাল, চোপসানো গাল, সবই সেই এক কথাই বলছে, আর পারছি না। তারও বলতে ইচ্ছে হলো, দাদা দাদা আমাকে সঙ্গী করো, আমিও আর পাচ্ছি না। সকাল হলে লোকজন ডাকতে অনেকখানি হয়রান হয়েছে। সমস্ত কাজ শেষ করে ঘরে আসতে বেলা প্রায় দুপুর গড়িয়ে গেছে। এতক্ষণে শান্ত হয়ে শ্রান্তি দূর করবার অবসর মিলল। দুইখানি চিঠি তাকে লিখতে হবে, একখানি হেড অফিসে, আরেকখানি হরিপদর মেয়েকে। অফিসে 2 লাইন সঙ্গে সঙ্গে লিখে ফেলল, হরিপদবাবু মারা গিয়েছেন, তার জায়গায় লোক না পাঠালে একা আমার দ্বারা কাজ চালানো
সম্ভব হবে না। বন্ধুকন্যাকে কল্যাণিয়া পাঠ লেখাই উচিত। কল্যাণ পর্যন্ত লিখে কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর 30-35 মিনিটের মধ্যে চিঠি লিখে গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার পড়ল। ভাই পশুপতি, বহুদিন তোমাদের সংবাদ পাইনি। আমি 7-8 দিনের মধ্যেই বাড়ি যাব। চাটুজ্যেদের কাছে যে জমি বন্ধক আছে তা ছাড়িয়ে নেব মনস্থ করেছি। ওদের বলো যেন ও জমিতে চাষ না দেয়। রায়ের পুকুরের পাড়ে যে জমিটুকু আছে তা কিছু কাটিয়ে নামিয়ে দিলে ভালো রবি ফসল ফলবে। তার লোক জোগাড় করো। মাকে প্রণাম দিও। তুমি স্নেহাশীর্বাদ নিও। ইতি আশীর্বাদক দাদা। দুখানা চিঠি সে সেদিনই ডাকে ফেলে দিল। অত্যন্ত ক্লান্ত ছিল বলে আশু সকাল সকাল খেয়ে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই ঘুম আসল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে যাবে বলে উঠে বসল। তার চোখ পড়ল ঘরের ডান পাশে হরিপদর তক্তার দিকে। দেখল তক্তা খালি নয়, অন্যদিনের মতোই নিজের তক্তাটিতে হরিপদ ময়লা ফতুয়াটা পড়ে ঘুমোচ্ছে। ভয়ে তার সারা গা কদম ফুলের মতো কাঁটা দিয়ে উঠল। নিঃশ্বাস চেপে খানিক সাহস সঞ্চয় করে আশু আলোর দমটা একটু বাড়িয়ে দিয়ে হ্যারিকেনটা তুলে ধরল। স্পষ্ট আলোয় তখন দেখল কিছুই না, শূন্য তক্তা পড়ে আছে। একটু পরে সে আলোটা নামিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার মন শান্ত হয় না। শেষে ডান পাশের উপর যেন রাগ করেই বাম পাশ ফিরে দেওয়ালের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রইল, কিন্তু কিছুতেই আর ঘুম আসলো না। ভয়ে ভাবনায় ভোর হল। পরদিন রাত্রিতে চেনম্যান ধর্মাকে 1 টাকা বকশিস কবুল করে আশু তার ঘরের মেঝেয় শোয়ালো। ঘুম বেশ জমে এসেছে। এমন সময় কি একটা যেন বিশ্রী গন্ধে তার ঘুম ভেঙে গেল। সে গন্ধ স্বপ্নের নয়, সত্য। হরিপদ যে সস্তা বিড়ি খেত, ঠিক সেই গন্ধ। ডান পাশ করে দেখল সত্যি হরিপদ শুয়ে বিড়ি টানছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার টানের সঙ্গে বিড়ির ডগাটি জ্বলে জ্বলে উঠছে, আবার তখনই নিভে যাচ্ছে। ঘামে তার সারা গা ভিজে গেল। কিছু সামলিয়ে উঠে সে আলো হাতে কাছে গিয়ে দেখল কিছুই নেই, শুধু দেওয়ালের উপর একটি জোনাকি জ্বলছে। পরের দিন আশু ঠিক করল হেড অফিসে গিয়ে বলে কয়ে কিছুদিন ছুটি নিয়ে বাড়ি যাবে। মন ভালো হলে আবার ফিরে আসবে। বিছানা, বালিশ, জামা কাপড় যা আছে সব গুটিয়ে গুছিয়ে রেখে দিল। বোঝা বলতে একটি মাত্র সুটকেস, তা বাইরে এনে ঘরের দরজায় কুলু পাঁটল। তারপর দুর্গা দুর্গা বলে পা বাড়িয়ে যাত্রা করতে যাবে, এমন সময় মূর্তিমান বিঘ্নের মতো ডাক পিয়ন এসে বলল, বাবু
আপনার একটা চিঠি। নিতান্ত বিরক্তি ভরে চিঠিটা নিয়ে খামের উপর হরিপদর নাম দেখে আশু তা পকেটে গুঁজে রাখল। গোমো স্টেশনে যখন সে এসে পৌঁছল তখন তার মন বেশ হালকা। ছুটি তার মঞ্জুর হয়েছে। এরপর বাড়ি গিয়ে যেমন বুঝবে তেমনই ব্যবস্থা করবে। আর কতক্ষণই বা, আদ্রা স্টেশনে ট্রেন পাল্টিয়ে যেতে হবে। আদ্রায় যখন ট্রেন আসে তখন মুখ আঁধারি সন্ধে হয়ে আসে। গ্রামের স্টেশনে নেমে 8 মাইল রাস্তা হড়হড় করে হেঁটে যখন ঘর পৌঁছবে তখন বড়জোর 9টা কি 10টা বাজবে। তারপর গ্রামে তার খাতির কেমন বেড়ে যাবে। হ্যাঁ, সবাই বলবে আশুর মতো ছেলে আর হয় না। বাপের দেনা শোধ করেছে, বন্ধক জমি উদ্ধার করেছে, মায়ের দুঃখ ঘুচিয়েছে। সবাই ডেকে সেধে তাকে পান তামাক খাওয়াবে, আদর আপ্যায়ন করবে। তাদের অকাল কুষ্মাণ্ড ছেলেগুলোর চাকরি করে দিতে বলবে। ভাবতে ভাবতে আনন্দে সে গা দোলাতে লাগলো। স্টেশনের ধারে একটি তেলে ভাজার দোকান। দোকানের ডালপুরি বিখ্যাত। একটি টিনের চেয়ারে বসে ঠোঙা হাতে করে সে ডালপুরি খেতে লাগলো। হঠাৎ তার মনে হলো ট্রেন বুঝি এসে গেছে। অমনি সুটকেস নিয়ে সে প্ল্যাটফর্মের দিকে ছুটল। বেড়ার তার ছেঁড়া পায়ে হাঁটা পথ ধরে কতগুলো সাইডিং লাইন পার হয়ে তাড়াতাড়ি প্ল্যাটফর্মে যাওয়া। দোকানদার দেখিয়ে দিল, এইদিকে যান বাবু, ঠাই হবে। সে কোনো কিছু না ভেবে সেই দিকে ধাওয়া করল। অনেকগুলো লাইন পার হতে হবে বলে একবার একটু ইতস্তত করল, কিন্তু তখনই মনে মনে ওপার থেকে কে যেন হাতছানি দিয়ে তাকে তাড়াতাড়ি যেতে বলছে। সে সেই দিকে দৌড়তে লাগল। শেষের লাইন জোড়ার একটি পার হয়ে আরেকটি ডিঙোতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে ইঞ্জিনের ধাক্কা লাগলো। মুহূর্তের জন্য যন্ত্রণায় তার সারা মুখ কুঞ্চিত হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, হরিপদ। তারপরেই শেষ। 7-8 দিন পরে কাগজে নিজস্ব সংবাদদাতার খবর বেরোলো। যখন তখন রেল লাইনের উপর দিয়ে যাওয়া যে কিরূপ বিপজ্জনক, সেদিন এক অসতর্ক রেলযাত্রী প্রাণ দিয়া তাহা প্রমাণ করিয়া গিয়াছে। লোকটির নাম হরিপদ মারিক। তাহার জামার পকেটে তাহার কন্যার একটি পত্র ছিল। তাহা হইতে তাহার পরিচয় জানা গিয়াছে। সে পত্র লোকটি খুলিয়া পড়িবারও সময় পায় নাই। মেয়েটি তাহাকে একটিবার বাড়ি আসিবার জন্য কাতরভাবে লিখিয়াছে। হরিপদর সঙ্গে একটি সুটকেস ছিল। সেই সুটকেসে 700 মতো টাকা ছিল। অতি তৎপরতার সহিত রেলওয়ে পুলিশ তাহা মেয়েটিকে দিয়া আসিয়াছে।